সবচেয়ে বড় প্রতারণা করেছে কাগজে কলমে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসে এবং গণভোটকে তারা বাতিল করে। 55 বছর পরে কেন গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের বিরুদ্ধে হতে হবে কেন? এই পর্যায়ে কে আনছে? রাজনীতিবিদ আনছে। এই যে আপনারা সংবিধানের কথা বলেন, সুপ্রিম কোর্টের কথা বলেন, সুপ্রিম কোর্ট কি মানুষের থেকেও বড়? যে সুপ্রিম কোর্ট আদেশ দিল তাই সংবিধানে হাত দেওয়া যাবে না, কিন্তু মানুষ মেরে ফেলা যাবে, রক্ত দেওয়া যাবে। শেখ হাসিনা আসা উচিত এই কারণে, যদি তার রাজনীতি ঠিক রাখতে চায়, কারণ তাকে মরতে হবে, নাহলে ধরা দিতে হবে, তাছাড়া তারা আওয়ামী লীগ বাঁচবে না। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, রাজনৈতিক বিশ্লেষক জনাব এম এ আজিজ। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগঠক অল্টারনেটিভস ডাক্তার তাজনুবা জাবিন। আপনাকে স্বাগত জানাই। আজকে জুলাইয়ের 2 বছর শেষ হলো। 2024 সালে জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী, সেখান থেকে আস্তে আস্তে এক দফা এবং শেখ হাসিনার সরকার পতন, স্বৈরশাসকের পতনের পরে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের কারণে যে আন্দোলনের পর একটি নির্বাচন হলো, নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। এবার আজ আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি বাংলাদেশের রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমা আপনি দেখেছেন। ঠিক 2 বছর পরে যে নির্বাচিত সরকার আসলো, তার 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়ছে। ঠিক সেই সময় রাজনীতির মাঠ ঠিক 6 মাসের মধ্যেই একটা মানে ছোটোখাটো বলতে বলতে আসলে বিক্ষিপ্ত হলেও প্রায় উত্তপ্ত হয়ে উঠছে। এবং আমরা সর্বশেষ দেখলাম যে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ গিয়েছিল জুলাই পদযাত্রায়, সেখানে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাদের উপর আক্রমণ করেছে। ঠিক একই সাথে সমসাময়িক যদি আপনাকে একবার একটু জিজ্ঞেস করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বার, তাকে নিয়ে তার উপর কিছু সচিত্র প্রতিবেদন আপনি দেখেছেন। যদিও তারা দাবি করেছে যে তারা আসলে ছাত্রদেরকে প্রতিরোধ করতে এসেছিল, কিন্তু সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে সে ছাত্রদেরকে মারধর করেছে। সব কিছু মিলিয়ে আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, জুলাই চেতনা আছে, কিন্তু বাস্তবায়নটা এখনো সুদূর পরাহতই আমি বলবো। কারণ জুলাইয়ে তখন যারা কালেকটিভ লিডারশিপ ছিল, যে লিডারশিপটা দিয়েছে, এই লিডারশিপটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে বেশ বিতর্কিত হয়ে গেছে, যার ফলে তাদের উপরে আস্থা কিন্তু এখন আর আগের মতো নাই। অর্থাৎ আবার জুলাই হবে এমনটি না। যেমন ধরেন এখানে তাসনুবা জামিন আছে, অত্যন্ত প্রিয় আমাদের। তারপর আরও এরকম নারী কয়েকজন ছিল, তারা কিন্তু প্রথম দিক থেকেই আপনার এনসিপির থেকে বেরিয়ে আসছে, তারা এখন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তো আমার কথা হলো, যে ঘটনাটা ঘটছে এখন, ধরেন জুলাই আন্দোলনের সময় যে ভাষায় কথা বলেছে, এখন কিন্তু সেই ভাষাটা কিন্তু এখন ওরকম থাকা উচিত না। যারা পার্লামেন্টে আছে তারা তো অভ্যুত্থানের শক্তি। 2 হলো জুলাইয়ে একটা যেটা হয়েছে, যে ওখানে ধরেন আমার সাথিয়া বাড়ি পাবনা, সেখানেও একটা ঘটনা ঘটেছে। আমার কথা হলো যে এই যে আপনার সিলেটের যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু যারা আন্দোলন করতে গেছে এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু বেশ আগের ভাষায় কথা বলছে। অর্থাৎ বিএনপির নেতাকর্মীদেরকে যে সব গালমন্দ করা, এগুলো করার চেষ্টা করেছে, তারা আবার আক্রমণ করেছে। আমি বলছি দুটোই ঠিক হয় নাই, কারণ তারা তো অভ্যুত্থানের শক্তি। বিএনপি, ছাত্রদল, যুবদল বলেন, আমিও তাদেরকে কিন্তু শেষে সবগুলো রাজনৈতিক, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সবাই তো এই মুভমেন্টে ছিল। যেমন ধরেন সর্বশেষ দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। ওই মুহূর্তে কিন্তু মা, বোন, শিশু, মা কোলে করে নামছে সব সংগঠন। আমার বাসাটা স্ট্র্যাটেজিক জায়গায়, আমি খেয়াল করেছি সব রাজনৈতিক দল কিন্তু পরিচয়হীনভাবে সব কিন্তু এই অভ্যুত্থানে নেমে পড়ছিল, ছাত্র জনতা। সুতরাং ওটা তো অস্বীকার করা যায় না। কিন্তু এখন পার্লামেন্ট ইলেকশন হওয়ার পরে যেটা আপনি বললেন, পার্লামেন্টে অভ্যুত্থানের শক্তিই আছে, কিন্তু এদের ভিতরে মাইলেজ পাওয়ার একটা প্রবণতা কিন্তু আছে। সামনে ধরেন স্থানীয় সরকার নির্বাচন আছে, এই কারণে মাইলেজ পাওয়ার জন্যে এগুলো ধরেন এই যে জুলাই জাতীয় সনদ, সেখানে কিন্তু হাইকোর্টে একটা রায় দিয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টে আপিল করে বিএনপি। তখন বিএনপি খুব সমালোচিত হয়েছে
যে আপিল করলো কেন, কিন্তু সুপ্রিম কোর্ট আবার রায় দিছে। রায় দিয়ে আপনার মৌলিক যে বাধা, যেমন 7 খ, অর্থাৎ মৌলিক কোনো ইস্যু সংস্কার করা যাবে না, সংশোধন করা যাবে না, সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রেস্টোর করছে, গণভোট রেস্টোর করছে, এবং জুলাই চার্টার সহ অন্যান্য আইন, নীতি, আদর্শ এগুলো সব সংসদের হাতে ছেড়ে দিয়েছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে, আন্দোলন যদি আপনি করেন তাহলে সুপ্রিম কোর্টের রায়কে আপনি বলেন যে প্রথমে সুপ্রিম কোর্টের রায় মানি না, কারণ এখন অপোজিশন যেটা সেই আগের জায়গায় আছে যে না, ওই সংস্কার পরিষদ করে করতে হবে। আর বিএনপির অবস্থান হচ্ছে যে তারা এখন কিন্তু ওই রায়ের অনুকূলে যেতে চায়, আগের জায়গার থেকে কিন্তু বিএনপি সরেছে। আগে বলতো যে আমরা যেটা স্বাক্ষর করেছি, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখন কিন্তু বলে সবটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। সেখানে যেটা আমার জানা মতে এই রায়ের আলোকে তারা করতে চায়। হ্যাঁ, তো সেখানে আমার বক্তব্য সরকারও বুঝতে হবে যে আমরা ধরেন যারা 71-এ জেনেছি, 90-এ দেখেছি, এগুলো তো সবগুলো আন্দোলনের দাবি কিন্তু অলমোস্ট কাছাকাছি। 24-এর আন্দোলনের দাবি কিন্তু কাছাকাছি। তো এখন ফেসিবাদের বিলুপ মানে আপনি ধরেন মানবিক একটা বাংলাদেশ গড়তে অনেক সময় লাগবে, কিন্তু আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, এইটার ব্যাপারে যেটুকু সংস্কার বা সংশোধন যাই বলেন, এটা তো হওয়া দরকার দেশে। এটা তো সব জনগণেরই আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ থাকতেও তো যে আন্দোলনগুলি হয়েছে মাঝে মধ্যে, ধরেন এই যে বিএনপি আন্দোলন করছে, গুম খুন, জামাত রাস্তা বেরোতে পারে নাই, গুম খুন সবাই হয়েছে, নির্যাতিত হয়েছে। তো আমি এই জন্যই বলছি যে এখন অভ্যুত্থানের শক্তি তাদের মনে হয়, এই যে ধরেন আমাদের পাবনার সাথিয়া যেটা হয়েছে, আমাদের যে ব্যারিস্টার মমিন, তিনি এমপি ইলেক্টেড হয়েছেন, তিনি আপনি বলেন ইমামতি করতে হবে কেন? উনি এটা পলিটিক্যাল অংশ হিসেবে হয়তো যান কিনা জানি না, মসজিদে ইমামতি করতে যান। আরেক জায়গায় যেতে নিয়েছে, ওই সাইদ আবদুল্লাহ উপদেষ্টা হয়েছে না, তার এলাকায় যেতে নিয়েছে, ওখান থেকে বাধা দিছে। মসজিদ কমিটিতে সে আসবে কেন? যেতে পারেনি। বুঝতে পারছি, মানে এই জুলাইয়ের শক্তির মধ্যে একটা বিভক্তি, এবং তারা একে অপরের আসলে এখন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং নিজেরই মাইলেজ যাচ্ছে। ডক্টর তাসনুভা, আপনি যে জুলাই আন্দোলনের আপনারা প্রত্যক্ষদর্শী এবং অগ্রভাগের সৈনিক, যে এনসিপি ছিল, এবং এনসিপি থেকে আপনারা যদি এখন সরে এসেছেন আদর্শিক কারণে, কিন্তু সার্বিক অবস্থা আপনার কি মনে হয়? আপনার সহ আলোচক যেটি বলছিলেন যে জুলাই এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিটাই এখন সংসদে রয়েছে, এবং সেই সঙ্গে যদি আপনি কিছুদিন আগে একটা টক শোতে আমি দেখছিলাম, আপনি বলছেন যে এটা একটা সমঝোতার একটা সংসদ হচ্ছে, যে যেমন চেয়েছে, আপনারা সমঝোতার সংসদ চান নেই, কিন্তু তারপরও তাদের মতো এই বিভক্তি কেন, এবং এই হঠাৎ এইরকম উত্তেজনা বা এই ভাষার যে ব্যবহার, এখন আমরা ব্যবহার বলুন অপব্যবহার, এবং এটা কি নতুন বাংলাদেশের সংস্কৃতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক দর্শকদেরকেও শুভেচ্ছা। আমি যদি গতকালের ঘটনাটা বলি, বা আপনি যেটা দিয়ে শুরু করলেন যে উত্তপ্ত, আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয় আসলে এই সময়ে এসে। মানে একটা 17 বছরের ছেলের চোখ উপড়ায় ফেলার মতো ঘটনা, পরিস্থিতি বাংলাদেশে এখন এই অবস্থায় আছে কিনা, ইভেন পুলিশের সাথেও নারী রাজনীতিবিদ সংসদ সদস্যদের একটা হাতাহাতি ধস্তাধস্তি হয়েছে। তো এই সিচুয়েশনটার আসলে দরকার কিনা এখন, এটা আমার কাছে বোধগম্য না। সো বিএনপির সরকার গঠনের পর এটা সত্য যে সংসদে যারা ছিল সবাই ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু এখন তো মানে আপনার রাজনীতি মানে স্বাভাবিক নির্বাচনের পরে আপনারা যেভাবে বলেন যে নির্বাচিত প্রতিনিধি আসার পর নির্বাচনের পর সংসদ বসেছে, সো 5 মাসের মধ্যে এটা একেবারেই কাম্য না। এখন কেন আমরা ভাষার ব্যবহার, অনেকের কাছে অধ্যত্ত লাগে যে এই ভাষার ব্যবহার এখন এখানে দরকার নাই, হয়তো আমি অনেকটা এখানে অ্যাগ্রি করি, কিন্তু একটা কথার জবাব আপনি তো রক্তের বদলে দিতে পারেন না, আপনি কথার জবাব কথা দিয়ে দেন। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা বোঝাটা তো খুব কঠিন কিছু না যে একটা নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে। আমি বয়সের দিক থেকে বলছি না, একটা চেঞ্জ তো হয়েছে, এটা বিএনপি না বোঝার মতো কিন্তু আসলে কোনো কিছু না। এবং ক্ষমতার মেরুকরণ তো থাকবে এখন, এটা তো খুবই স্বাভাবিক। আমি গতকাল অনেককে বলতে শুনলাম যে বিএনপি ইজ চুজিং দেয়ার অপোজিশন, যে তরুণদেরকে টার্গেট করছে, ধরেন জামাতকে না করে তরুণদেরকে টার্গেট করছে।
সো এইটা চুজ করার বা টার্গেট করারও একটা পন্থা আছে। বিএনপির কিন্তু আজিজ ভাই যেটা বলছিলেন যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে জুলাই সনদ, বিএনপি মানে এটা আমি একদম গত 4 মাসে মনে হয় এই নিয়ে প্রত্যেকটা বার আমি এই কথা বলি, সবচেয়ে বড় প্রতারণা করেছে কাগজে কলমে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসে এবং গণভোটকে তারা বাতিল করে, এখন পর্যন্ত তো সেটা বাতিল, এবং এটা পুরো ডকুমেন্টেড আছে। যারা নির্বাচনের আগে তারা গণভোটের পক্ষে ভোট চেয়েছে, জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট সহই সবার আগে সাইন করেছে, কিন্তু সেখান থেকে তারা সবার আগে সরে এসেছে। এই যে 90-এর আন্দোলন বললেন, 3 জোটের রূপরেখা বললেন, সো সব কিছুর থেকে এবং জুলাই সনদ পর্যন্ত বিএনপি একই রকম আছে। আমরা যখন অনেকে বিএনপিকে যখন ওই ফ্যাসিস্টের পথে হাঁটছে বলে, তখন বিএনপি মাইন্ড করে যে কেন আওয়ামী লীগের সাথে তাদেরকে তুলনা করা হচ্ছে, কারণ আপনারাই সেই সিমটমগুলা দেখাচ্ছেন। আর সমঝোতার এই কথা আমি এই কারণে বলি, জামাতের কিন্তু পারফরমেন্স ভালো না অ্যাজ আ অপোজিশন, এটা একদম মানে কি বলবো, খুবই ভিজিবল। এবং 24 ঘন্টার মধ্যে গণভোটের বাতিল হয়ে যাবে এবং জুলাই সনদের আলোচনা কমপ্লিটলি নাই হয়ে যাবে, সংবিধান সংস্কারের আলোচনা কমপ্লিটলি নাই হয়ে যাবে, এটা জামাতকে আস্থায় না নিয়ে বিএনপি করেছে বলে অন্তত আমি মনে করি না। এনসিপি কি সেটা বুঝে? সে হয়তো বুঝতে পারে। আপনি শুরুতে বলছিলেন যে এনসিপি, যখন জুলাই গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু এনসিপি ছিল না। আমরা অনেকগুলা মানুষ, বিভিন্ন মত দলের মানুষ অনেক দিক থেকে এনসিপিতে এসেছিলাম। সো আপনি এনসিপিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমর্থক হিসেবে আমি মনে করি না। জুলাই এর নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা ছাত্র সংগঠন, সেটা একটা কমন ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে শিবির অংশ নিয়েছে, ছাত্রদল অংশ নিয়েছে, অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে, আমরা নাগরিক সমাজ থেকে আমরা অংশ নিয়েছি, শিক্ষকরা নিয়েছে, ডাক্তাররা নিয়েছে, ইঞ্জিনিয়ার নিয়েছে, এই যে বললো ঘরের গৃহবধূ, সবাই ওই ব্যানারে আমরা অংশ নিয়েছি। সো এটা শুধু ওখান থেকে নেতৃত্ব অনেক কয়েকজন এনসিপি করেছে, এটা একটা ঠিক, যে গণ অভ্যুত্থানের পরে প্রথম রাজনৈতিক দল হিসেবে এসেছে। সো আমি ওটা মানতে রাজি না। কিন্তু আপনি যখন সেই সিমটমগুলো আবার দেখাবেন, পুরনো সিমটমগুলো, এবং 5 মাসের মাথায় এটা কতটুকু জরুরি, একে তো আপনি জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ সরে এসেছেন, এক ধরনের প্রতারণা করেই সরে এসেছেন, এবং বিরোধী পক্ষ এটাতে কিছুই করতে পারে নাই। যে বিরোধী পক্ষ মানে নির্বাচনের আগে মাঠের আন্দোলনে চলে গিয়েছিল পিআর চেয়ে, উচ্চকক্ষ চেয়ে, সেই বিরোধী কক্ষে সামান্য তারা কথায় কথায় হচ্ছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাদের দৌড় হচ্ছে ওয়াকআউট পর্যন্ত। সো ওয়াকআউট তো খুব একটা ইফেক্টিভ না, সে তো আবার ফিরে, কারণ এটা এটুকুই, মানে ওই যে মসজিদ পর্যন্তই তাদের মানে প্রতিবাদের ভাষাটা। সো এত বড় একটা জিনিস হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এখন কেন বলছি এত বড় জিনিস, আপনার তো এত বড় একটা গণ অভ্যুত্থান তো প্রতি বছর হবে না, এরকম একটা অধ্যায় বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে তো বারবার, মানে রক্ত যাওয়াটা তো খুব ভালো, কোনো ভালো বার্তা আমাদেরকে দেয় না। আমরা তো এটাকে মানে মর্যাদাটা যা দরকার ছিল জুলাই গণ অভ্যুত্থান পাই, সেটা কিন্তু আমরা তাদেরকে দিতে পারলাম না, এবং এটার পিছনে প্রধান অন্যতম বাধা এখন আমি মনে করি বিএনপি সরকার, কারণ অপোজিশন তারা কোনো বাধা পাচ্ছে না। আমি যেটা আপনি যেটা বললেন না, আমার একটা টক শোতে দেখেছেন, এই কথাটাই আমি বলেছি যে তারা কিন্তু কোনো অপোজিশন থেকে কোনো বাধা পাচ্ছে না। আমরা চেয়েছিলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ, এটা আমরা তো শুধু হাসিনাকে সরাতে চাই নাই, আমরা চেয়েছিলাম যে হাসিনা যে পন্থাতে এই সংবিধানের যে, মানে আমাদের সংবিধানটাই হচ্ছে একটা স্বৈরশাসক তৈরি করার একটা সব রসদ এই সংবিধানে আছে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমাতে পারি নাই, আমরা বিচার বিভাগকে আলাদা স্বতন্ত্র স্বাধীন করতে পারি নাই, আমরা, আপনি এখন দেখেন প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিএনপি তার নিজের লোক বসাচ্ছে, দলীয় লোক বসাচ্ছে। এখন আপনি বলতে পারেন বিএনপি নিজের লোক দিয়ে সরকার চালাবে না তো কি অন্য বাইরের? অবশ্যই না, কিন্তু এদের নিয়োগ কিভাবে হচ্ছে, কি ধরনের যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, এদের জবাবদিহিতাটা কোথায়, মূল কথা এটা জবাবদিহিতাটা কোথায়। এবং আপনি নির্বাচন কমিশনে নিজের লোককে আপনি সচিব বসাচ্ছেন, আপনি দুদকে এখনো কাউকে বসাতে পারেন নাই, আপনি গুম অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন, আপনি মানবাধিকার কমিশনে কাউকে বসান নাই। এখন অন টপ অফ এভরিথিং আপনি ছাত্র দলের মতো সেই ছাত্রলীগের মানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, আপনি ছাত্র দল দিয়ে আপনি বিরোধী দলকে পিটাচ্ছেন, শুধু পিটাচ্ছেন না, রক্তাক্ত করছেন এবং তাদের চোখ পর্যন্ত হারাতে হচ্ছে।
তো এটা তো কোনো ভালো বার্তা দেয় না 5 মাসের মধ্যে। এবং আমার প্রশ্ন হচ্ছে এটা জরুরি কিনা। বিএনপি যদি মনে করে যে তারাই সবচেয়ে শক্তিশালী, এত বড় একটা রাজনৈতিক দল, তাদের এত বড় সংগঠন, এত অভিজ্ঞ লোকজন আছে, তো এটাকে তো এটা তাদের সুবর্ণ সুযোগ হওয়ার কথা ছিল। অনেকটা খালি মাঠে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কথা ছিল, কিন্তু তা না করে তারা কেন মানে বিরোধী পক্ষকে বা সাধারণ মানুষকে এক ধরনের ক্ষোভ জন্মাতে সাহায্য করছে। আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে যখন সাধারণ মানুষ অংশ নেয় তখন তারা ছাত্রদের ডাকে এসেছে ঠিক, কিন্তু তাদের তো নিজের বুঝ ছিল যে আওয়ামী লীগ সরকার কি করতেছিল, হাসিনা কি করতেছিল, সব কিন্তু তাদের পর্যবেক্ষণে ছিল সেই 17 বছর ধরে। তো পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু সেই সময় অভ্যুত্থান। তাহলে বিএনপি এখন কেন সেই সুযোগটা দিচ্ছে এবং একদম ডে 1 থেকে 12ই ফেব্রুয়ারির পরদিন থেকে তারা গণভোটটাকে নাই করে দিল? এটাকে তারা অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারতো, এভাবে সরাসরি প্রতারণা না করে। আজ ভাই সহ আলোচক অনেকগুলো বিষয় তুললো যে এই 5 মাসের মধ্যেই তো এই প্রত্যাশিত এই সিচুয়েশন আর পরিস্থিতি আসলে দরকার ছিল। সরকার যেহেতু বিএনপি ক্ষমতায়, ফলে তার দায়ভার বেশি। আমি এই প্রশ্নের উত্তর দিবেন, এর সাথে আমি একটু যোগ করে আপনাকে জিজ্ঞেস করি যে এটা আপনি বলছিলেন যে ধরেন এটা একই বিষয়ে নিশ্চয়ই আমি তাজনুবার কাছেও জানতে চাইব। অবশ্যই প্রতিবাদের ভাষা থাকবে, আক্রমণাত্মক থাকবে, রাজনীতির মাঠ গরম করা থাকবে, কিন্তু ধরেন যে কিশোরগঞ্জে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি সেখানকার একজন সাংসদ, দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতি, সেখানে গিয়ে যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি যে তারেক রহমান এই সবাইকে শান্তি দিয়েছে কিন্তু আপনাদের কিশোরগঞ্জবাসীর উপরে ফজু পাগলাকে চাপিয়ে দিয়েছে, যদি আমি ধরেন মির্জা ফখরুল আলমগীর এলাকায় গিয়ে বলি যে উনি রাষ্ট্রপতি হতে চায় কি মর্যাদায়, কোন হিসেবে, উনি তো একজন মন্ত্রণালয় সামলাতে উনি একটা ব্যর্থ মানুষ, 5 মাসের মধ্যে ওনাকে ব্যর্থ করে দেয়া হচ্ছে। বা তারেক রহমানকে যদি বলে যে আপনাকে কিছু কার্ড দেওয়া হবে, একটা চাঁদাবাজ, একটা দালালবাজ বা চাঁদাবাজি এবং লাল কার্ড, তো তখন হয় কি মানে, বা ধরেন যে জিকে কাউসে এলাকায় গিয়ে যখন হবিগঞ্জে বলা হলো যে তাকে সম্পর্কে গালমন্দ হয়েছে, তখন তার কিছু সমর্থক এমনকি হয় যে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়, বা স্থানীয়ভাবে তারা তখন সংক্ষুব্ধ হয়, বা এনসিপি কি আসলে এরকম সংক্ষুব্ধ পরিবেশ তৈরি করতে চাচ্ছে নাকি তারা এটা আসলে এখন থেকে এস্টাবলিশ করতে চাচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। তাদের ওরিয়েন্টেশনটাই এটা। যারা বক্তৃতা দিতে চায় ওখানে, আমি দেখলাম যেমন সার্জিসের হাতে ব্যান্ডেজ দেখলাম, আসলে তো হাতে ভাঙে নাই, তো এটা ব্যান্ডেজ লাগায় দেখানো হয়েছে পরে। হ্যাঁ, পরের দিন দেখলাম যে ব্যান্ডেজটা লাগানো হয়েছে। তো এই জন্য বলছি প্রথম তো ব্যান্ডেজ ছিল না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি বলেন ফজু পাগলা বলা হয়, ফজলুর রহমান, সে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, বিএনপিতে উপদেষ্টা, সে যে যার কারণে সে মব সন্ত্রাসের সম্মুখীন হলো, ওই টকশোতে তার সাথে আমি ছিলাম। আমি তাকে আমার সিনিয়র, তাকে আমি রেসপেক্ট করি, আমি তাকে বলেছি ব্রেকে একটু কাচ্চা বাচ্চা বললেন না, আজই চুপ করেন। কারণ ওটা হচ্ছে কি, তাকে ওই দিন প্রতিবাদ, অর্থাৎ যখনই 71 নিয়ে প্রতিবাদ করবেন তার মাথা কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে যায়। 71টা তো ওন করতে হবে, যে কাই বলো। ধরেন আমার সামনে যদি 71 ওন বিরোধিতা করে কথা বলে, সমালোচনা করে, আমি কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি। আমি কিন্তু এখন পর্যন্ত তরুণ ছাত্র নেতৃবৃন্দকে কখনো 71-এর বিরোধিতা করতে আমি কিছু শুনি নাই। আপনি কি কখনো শুনেছেন তারা কি বলেছে যে আমরা 71-কে মানি না বা 71-কে ইনিয়া বিনিয়া জামাতি ভাষায় অনেক কথা বলেছে। তবে জামাতের পরক থেকে পরিষ্কার এও বলা হয়েছে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, এই কথা যখন জামাতের নেতৃত্ব বলছে। এই জন্য আমি বলছি যে এখন যে ধরেন আপনি যে ভাষাগুলি উচ্চারণ করলেন, এটা তো স্বাভাবিক, যার সমালোচনা করবে সে তো প্রতিবাদ করবেই। এখন কিশোরগঞ্জে যা যদি ওই ভাষা ইউজ করে, এখন সে নির্বাচিত, এত কিছু বাধা বিপত্তির পরেও তো ফজু পাগলা উপাধি দেওয়ার পরেও কিন্তু সে জিতেছে। এখন ধরে নিতে হবে তার সমর্থক বেশি আছে। এখন ওখানে যা যদি ফজু পাগলা করে আক্রমণ শুরু করেন, তো তার অনুসারীরা তো আক্রমণ করবে। আমার বক্তব্য এইটাই যে এখন তো দেশটা গড়ার সময়, যেমন তাসনিয়া জামিনের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, জামাতে ইসলাম প্রকৃত বিরোধী দল ভূমিকা পালন করতে পারছে না। আপনি বলেন জুলাইয়ে বিএনপি জুলাইয়ের যে দফাগুলি ছিল তার ভিতরে ছিল পিআর সিস্টেমের নির্বাচন। তো পিআর সিস্টেম অনুযায়ী হলেও বিএনপি সংসদ যখন বসে তখন তারা ডেপুটি স্পিকার অফার করছে। তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে না, আমরা
ওই পিআর সিস্টেমে যদি না যান, অর্থাৎ ওই সংস্কার পরিষদ যদি না গঠন করেন, ওই ভিত্তিতে হলে আমরা প্যাকেজ ডিলে রাজি আছি। কিন্তু তাহলে আপনি বলেন পিআর সিস্টেম হলো না, ওনারা তো সংসদীয় পিআর সিস্টেম না করে ওনারা মহিলা নমিনেশন দিছে না, নারী এমপি বানিয়ে দিছে না, তো ওটা তো মানে নাই। জামাত তো তাহলে মানলো না, দুই জায়গায় স্টিক করে নাই, অর্থাৎ যেখানে পাওয়ার সেখানে সে নিচ্ছে, যেখানে পাওয়ার না সেখানে নিচ্ছে। সেটা তো এনসিপিও দিল, তাদের মহিলা এমপি এনসিপিও তো এনসিপি দিল, তার মানে তারাও এটা মেনে না। নিল। এনসিপি তখন 11 দলের জোটের অংশ ছিল। হ্যাঁ, 11 দলের জোটের অংশ হিসেবে তাদের মনোনীত দুজনকে তারাও দিছে। জামাত যেহেতু মেজর 68 আসন, তারা যখন দিয়ে দিছে, আর অন্যদের দিয়ে 70 আসন, এই তো অপোজিশনটা তো তাই। তো সেখানে এনসিপি কিন্তু জামাতের সাথে অতটা সখ্যাতি নাই, কিন্তু ওই সময়টায় জামাত এবং এনসিপিকে আলাদা ভাবা হতো না, এখন কিন্তু একটু আলাদা ভাবা হচ্ছে, কিন্তু আগে কিন্তু আলাদা ভাবা হতো না। আমার কথা হচ্ছে আনুপাতিক ছিল, আপনি ডেপুটি স্পিকার নিলেন না, তাহলে এটাও নিতেন না। রাইট, সঙ্গত করে বলতে তার মানে আপনি জুলাই সনদের যে স্পিরিটটা আগে ছিল, যেটাকে বলা হচ্ছে, সেটা তো জামাত ইসলামী ভঙ্গ করেছে, এনসিপি ভঙ্গ করেছে, আমি বলবো। তো ওটা মানলেন। এখন আমার কথা যে সুপ্রিম কোর্টেরও তো এখন একটা রায় আছে, আমি যেটা বলছি তার সঙ্গে আমি একমত তার সাথে, যে আমার বোতলে একটা দেশে গণতন্ত্র ছাড়া অনেক, দেখেন দেশের রাজনীতিবিদরা তো দেশ চালাবে, এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে, 55 বছরে পড়ছে, অনেক সূচকে কিন্তু আমরা এগিয়েছি। এটা এই উদাহরণ আমি দেবো না, তাহলে আমাকে বলবে যে আমি অন্যদিকে কথা বলি। আমার কথাটা এগিয়েছি, রাজনৈতিক সূচকে কিন্তু আমরা পিছিয়েছি। আপনার 55 বছর পরে কেন গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের বিরুদ্ধে হতে হবে বলেন? হতে হবে কেন? এই পর্যায়ে কে আনছে? রাজনীতিবিদরা আনছে। বিশেষ করে পরপর শেখ হাসিনা 3টা নির্বাচন দিচ্ছে, মানুষ ভোটই দিতে পারে নাই। তরুণদের কথা বাদ দেন, তারা হয়তো ভোটারই হয় নাই, সমর্থকরা ভোট দিতে পারে নাই। ভোট রেজাল্ট হিসেব করে রেজাল্ট ঘোষণায় দিয়েছে, 151 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এখন তদন্ত হচ্ছে যে এই রেজাল্ট কিভাবে হলো। হ্যাঁ, তো সুতরাং ক্ষেত্র তৈরি করছে কিন্তু রাজনীতিবিদরা। তাস্তফার আরেকটা খুব পয়েন্ট ছিল, আপনি যদি একটু টাচ করেন তাহলে আমি পরে তাস্তফারকে যেতে চাই। সেটা হচ্ছে যে বিএনপির কাছে যেটা প্রত্যাশা করে না, ধরেন যে গুম কমিশনটা বাতিল করে দিল, মানে যেগুলো জুলাই সনদের কতগুলো মৌলিক যে বিষয়গুলো, না ঠিক আছে, গুম কমিশন, যে রাজনৈতিকভাবে নিয়োগগুলো, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা নিয়েও মানে রাষ্ট্র ব্যবস্থাটা যেটা বলছে যে আমরা তো শেখ হাসিনাকে বিদায় করার জন্য করিনি, আমরা করেছিলাম। ঠিক আছে, আমরা রাজনীতিবিদরা দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কম আর বেশি সবাই দায়ী আছে। এখন স্বাধীনতার দিন থেকে দায়ী আছে। এখন আপনি বলেন আমেরিকাতে বিচারপতি তো যে সরকার যায়, ট্রাম্প নিয়োগ করে, সেই বিচারপতি চেয়ারে বসে তো ট্রাম্পকে শাস্তি দিতে বাইডেনের আদেশ বাতিল করছে না, এই যে ট্রাম্পের কর বসাইছে বাতিল করে দিছে না। হ্যাঁ, তার এক্সট্রা পাওয়ারে সে, আমাদের দেশে তো সেটা নাই। আমাদের দেশে অর্থাৎ আমরা রাজনীতিবিদ তৈরি করতে পারি নাই, সমাজও তৈরি করতে পারি নাই। আপনি দেখেন, আমি যদি বলি যে এই সমাজে 12 প্রকার গুনছি, বা আমি লিখেছিও 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, বলেন সবাইকে। এখন জাতীয় কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না, কোনো ইস্যু 12 প্রকার চিন্তা করি। আমি মাস্টার ডিগ্রি কওমি মাদ্রাসাতে মাস্টার ডিগ্রি পাস করছি, আমি মনে করি আমারটাই ঠিক। সুতরাং আমি তো মনে করি যে অন্তত পক্ষে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী জাতি গঠনের জন্য একমুখী একটা শিক্ষা যদি গঠন করা হতো, এবং আমি ছোট সময় বলছি আদর্শ লিপি, সেখানে মানবিক দিকগুলোকে স্মরণ করে দেওয়া হতো। এখন দেখেন শিক্ষা ব্যবস্থা কি হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এই জায়গায় নিয়ে আসছি আমরা। সুতরাং জাতি গঠন না করা পর্যন্ত এটা প্রত্যাশা করতে পারবো না। তবে আমার বক্তব্য হচ্ছে যে, যেটা আমি আগেই বলেছি, গণতান্ত্রিক ব্যবস্থা তো আপনাকে ইস্টাবলিশ করতে হবে। করতে গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রাজনৈতিক ইন্টারফারেন্সের বাইরে আনতে হবে। হ্যাঁ, আমার কথা হলো যে আমিও হয়তো, আমারও একটা পরিচয় আছে, আপনি হয়তো যাবেন, কিন্তু আমি কিন্তু হাসা মিথ্যা কথা বলি না, আমাকে কোনো প্রমাণ দিতে পারবেন না, যেটা একটা জহি মিথ্যা কথা যাকে বলা হয়।
আমার কথা হচ্ছে যে আপনি চেয়ারে বসে যে দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করেন না, কারণ তাহলে চেয়ারই থাকতে পারবেন না। এই পরিস্থিতি যে তৈরি হয়েছে এর জন্য তো রাজনীতিবিদরা দায়ী। রাইট, ধন্যবাদ। তাছাড়া আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই নিয়ে অনেক কথা হয়। মানুষ ধরেন যখন একটা প্রত্যাশা নিয়ে জুলাইয়ের, এই যে আমরা বলি না জুলাইকে কেউ বলে চেতনা, কেউ বলে জুলাই নিয়ে কথা বললে যেমন বিএনপি থেকে বলা হয় যে জুলাইকে কেউ রাজনৈতিক হাতিয়ার না করা উচিত, জুলাইয়ের স্পিরিটটা মনে ধারণ করা উচিত। কিন্তু তরুণ বন্ধুরা বা জামাত ইসলাম বা বিরোধী দল তারা সবাই আসলে জুলাইকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে করে নিজেদের ফায়দা লুটতে চায়। আপনাদের তো একটা কথা ছিল যে কথা বলার জন্য আসলে আমরা এই আন্দোলন অনেকগুলো অংশ একটা ছিল কথা, আমরা গণমাধ্যমেও অনেক সময় কথা বলতে পারিনি ওই সময়। কথাই যদি বলতে না পারেন তখন জুলাইকে নিয়ে শুধু আমার ভালো, জুলাইয়ের কি কোনো কেউ যদি ফিল করে যে যখন জুলাইয়ের আগে আপনারা বাস্তবায়ন করতে পারবেন না রাজনীতিবিদরা, তখন তো সাধারণ মানুষ জুলাইয়ের এই আন্দোলনকে ব্যঙ্গ করতে পারে। আইজবে মনে আছে নিশ্চয়ই, মুক্তিযুদ্ধের পরে 72-73 সালে আবু সালেহ কবিতা লিখেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার কি স্বাধীনতা। তো সেই সময় যদি স্বাধীনতাকে নিয়ে বলা যায়, এখন জুলাইকে নিয়ে কেউ যদি তার এই আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আন্দোলনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না, মাঝখান থেকে নিজে কেউ কেউ যখন ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে বলে যে এতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম কিন্তু জুলাই তো আমাদের কিছু দিল না, তখন তাদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হয়, ট্যাগ দিয়ে বলা হয় যে দোসর বলা হয়। এইটা আসলে কি আপনি তো ধরেন তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আপনারা আপনাদের যদিও আপনারা এখনো এক একজন এক এক আদর্শে আছেন, আপনার কি মনে হয় এটাও কি আসলে ঠিক কিনা? মানে আমি আমার মতামত, স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবো কিনা, আপনার মতের সাথে আমার মতের দ্বিমত হতেই পারে, কিন্তু আপনার সাথে আমার মতের দ্বিমত হলে আপনি আমাকে গালমন্দ করবেন, সেটাও কি আসলে জুলাই স্পিরিট সাপোর্ট করে কিনা? প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের দুপুরের আগ পর্যন্ত, সেনাপ্রধান বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত কোনো মেইন স্ট্রিম মিডিয়া সাহস করে জুলাইয়ের কথা প্রকাশ করে নাই। এটা আমি খুবই কম, খুবই কম। আমি 12 বছর টিভিতে নিউজ পড়েছি। আমাকে শেষ করতে দেন ভাই, আমি টিভিতে 12 বছর নিউজ পড়েছি, আমি জানি। হ্যাঁ, আমি প্রত্যেকটা মুখ চিনি, আমি ক্যামেরার পিছনের মানুষগুলাও জানি, কোন কোন হাউসে কারা কারা ছিল আমি এটাও জানি। গণমাধ্যম যদি এই যে ভারতের ককরোচ পার্টির মতো যেরকম ইন্ডিয়ার গদি মিডিয়া যেরকম এই আন্দোলনকে কভার করে নাই, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম যেরকম আগায় আসছে, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হয়েছে খুবই কম, খুবই কম। এবং সেটা হয়তো আগে থেকে ইনফরমেশন পেয়ে তারা আস্তে আস্তে শিফট হওয়া শুরু করেছে, যে হাউসগুলো বেশি প্রভাবশালী ছিল। সো গণমাধ্যমে যে এখন সবাই কথা বলতে পারছে, ইভেন আওয়ামী লীগের একদম চিহ্নিত যেসব সাংবাদিক, হোস্ট, উপস্থাপক মুখ ছিল, তারা যে এখন কথা বলতে পারছে, এটাও কিন্তু জুলাইয়ের কল্যাণে। অবশ্যই তো নাই, মিডিয়াতেই নাই, অনেকেই আছে এবং অনেকেই নিউ মিডিয়া আছে, আপনার তো এটা ভালো জানার কথা। না না আছে, কিন্তু যারা চিহ্নিত ছিল, যাদের ব্যাপারে খুব ইয়ে ছিল, তারা তো কেউ না, তাদের সেকেন্ড লেয়ার আছে, থার্ড লেয়ার আছে, ওরা না থাকলে হয়তো এরাই আগে আসতো। এবং তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন, আমি এটাও সাপোর্ট করি না, তারা এতটাই আওয়ামী লীগ দ্বারা চিহ্নিত যে এখন তাদের সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে। আমি আজকে সকালেও একজনকে দেখলাম, সে লিখছে যে আমি সার্ভাইভ করতে কষ্ট পাচ্ছি, আই এম টায়ার্ড। তার মানে কি, তার এতটাই ট্যাগিং হয়েছে এই 17 বছরে। সো এই জিনিসটা থেকে কিন্তু আমার মনে হয় জুলাই অনেকখানি বের করেছে আমাদেরকে, এবং এটা আর বন্ধ হবে না। এবং মাহফুজ আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন, একটা বক্তব্য তার মনে আছে যে সে কোনো মিডিয়া বন্ধ করবে না, রাদার নিউ মিডিয়া আরও ইন্ট্রোডিউস করবে, কোনো চ্যানেল বন্ধ করার পক্ষে না। সো এই যে কথা বলতে পারছে না আমরা যে কথা বলতে পারছি, ইভেন আওয়ামীপন্থী সাংবাদিকরাও যে বিভিন্নভাবে এখন বয়ান উৎপাদন করতে পারছেন, এটা জুলাই করেছে। এটা আমি একদম দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই। আরেকটা হচ্ছে হরে ধরে ট্যাগিং, হয়তো এটা আমি অন্তত সাপোর্ট করি না। ইভেন আপনি যে বক্তব্যের কথা বলছিলেন, এটা আমি একেবারেই সাপোর্ট করি না। এবং এনসিপিতে থাকাকালীনও আমার ইন্টারনাল এটা অনেক বড় একটা আমার প্রতিবাদের জায়গা ছিল, যদিও আমাকে তখন সুশীল বলে ট্যাগ দেওয়া হতো, আই ডোন্ট কেয়ার। কিন্তু আপনাকে এই জুলাইয়ের চেতনা বিক্রেতা, এই ট্যাগিংটার পেছনে বয়ানটা খেয়াল করতে হবে। হাজারবার আমি জুলাই নিয়ে কথা বলবো, হাজারবার আমি বলবো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কে বাধাগ্রস্ত করেছে, কে প্রতারণা করেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা মানুষ জুলাই নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা জুলাই নিয়ে রাজনীতি করব,
এখানে কোনো মানে দ্বিমত, মানে এখানে কোনো সেকেন্ড কথা নাই। কিন্তু এই যে ট্যাগিং এর পেছনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে বলা যে এরকম ঠিক না, কিন্তু যারা বলছে তাদেরকেও জুলাই চেতনা বিক্রেতা বলা ঠিক না। আমি গতকালই লিখেছি আমার ফেসবুকে যে রাজাকার বলে কিন্তু লাভ হয় নাই, ঠেকাতে পারে নাই। সো জুলাই চেতনা বিক্রেতা বলেও কিন্তু ঠেকাতে পারবে না। যেই কারণে জুলাই হয়েছে, এতগুলো মানুষের রক্ত যে গেছে, মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছে, কি কারণে হয়েছে? একটা বেসিক চেঞ্জ আমরা করতে পারি নাই, একটা বেসিক চেঞ্জ কোনো সেক্টরে, আপনি চোখ বুলান, কোনো সেক্টরে আমরা একটা বেসিক চেঞ্জ করতে পারি নাই। তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো। 90-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে, 3 জোটের রূপরেখা ব্যর্থ হয়েছে। এই যে আজিজ ভাই বললেন 50 বছরে কোনো চেঞ্জ আসে নাই। এই যে আপনারা সংবিধানের কথা বলেন, সুপ্রিম কোর্টের কথা বলেন, এগুলা কি মানুষের থেকেও বড়? সুপ্রিম কোর্ট কি মানুষের থেকেও বড়? যে সুপ্রিম কোর্ট আদেশ দিল তাই সংবিধানে হাত দেওয়া যাবে না, কিন্তু মানুষ মেরে ফেলা যাবে, রক্ত দেওয়া যাবে। সো এই কথাগুলো তো আমরা জুলাই থেকে বলতে পেরেছি, জুলাই থেকে বলছি। একজন প্রধানমন্ত্রীর হাতে সে কিভাবে দেবতা হয়, সে তার হাতে কিভাবে সর্বোচ্চ ক্ষমতা থাকে, আমার আপনার অধিকার সব কিছু তার হাতে থাকে, একটার সাথে কানেক্টেড। আপনাকে গুম করে ফেললে কি মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে আপনার গুমের বিচার করবে? যদি আপনি সরকারি দল দ্বারা গুম হন, করবে না। আমি গুম হলে করবে না। তাহলে আমার তো এটা অধিকার। তাহলে আমি একটা নিরপেক্ষ মানবাধিকার কমিশন আমি কেন চাইবো না? যে দুর্নীতি করছে, আমার টাকা আপনার টাকা দুর্নীতিবাজটা দুর্নীতি করে মেরে খাচ্ছে, ওই দুদক কি ওই সরকারি দলের লোককে ধরবে না? তাহলে এই জুলাইয়ের পরে, এতগুলা রক্তের পরে, এতগুলা জীবনের পরেও আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বিন্দু মাত্র আমরা কোনো চেঞ্জ করতে পারি নাই। এই রাষ্ট্র কাঠামোতে, রাষ্ট্র সংস্কারে কিচ্ছু করতে পারি না। তাহলে এটা নিয়ে কেন কথা বলবো না? এখন এটার প্রেক্ষিতে আপনি যখন বলবেন যে 17 বছর বেনিফিশিয়ারি হওয়ার পর, 17 বছর তারা এক ধরনের প্রতাপশালী জীবন চালানোর পর তারা এখন সারভাইভ করতে কষ্ট হচ্ছে, এটা তো আপনাদের কারণে কষ্ট হচ্ছে। আপনাদের হাসিনা এমন দানব হয়েছে যে আপনি হাসিনাকে সমর্থন করার কারণে আজকে আপনি সারভাইভ করতে পারছেন না, কিন্তু আপনার কোনো দোষ নাই। যে সাংবাদিক শুধু আওয়ামী লীগ সমর্থন করার জন্য সারভাইভ করতে পারছে না, এটা তো তার মনিবের দোষ, আমাদের কারো দোষ না। মনিবের কিন্তু কিছু হয়নি, মনিবের কিন্তু কিছু হয় নাই। তুমি সারভাইভ করতে পারছো না কোনো হাউসে। আপনার কি মনে হয় মনিবকে ছেড়ে দিয়ে কর্মচারীকে ধরা হলো? এটাই তো হয়। মনিব বলতে আমি হাসিনাকেই বলছি। কোন দলকে সমর্থন করা, রাজনৈতিকভাবে সমর্থন করা, আমি একটু অ্যাড করি, আপনাকে জিজ্ঞেস করছি, আমি এই লাইনটা শেষ করি। কোন রাজনৈতিক দলকে সমর্থন করা তো কোনো অপরাধ না। এই যে আপনারা বলেন যাদেরকে ট্যাগ দেওয়া হয়, তারা তো তাদের পেশাজীবী জীবন থেকে আওয়ামী লীগকে সমর্থন করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি এরকম নিকৃষ্ট স্বৈরশাসক হয়, সেখানে এখন তো সেটার ভুক্তভোগী তো আমাদের কারণে হচ্ছে না, তোমরা যাকে সমর্থন করেছো তাদের কারণেই তোমরা হচ্ছ। আপনার কি মনে হয় মালিকদের ইনফ্লুয়েন্স ছাড়া তার কর্মচারীরা একতরফা ভাবেই শুধু একটা দলের অন্যায়কে সাপোর্ট করতে, কিন্তু কোনো মালিককে, কোনো মিডিয়া হাউসের মালিককে? এটা যদি আপনি মিডিয়া হাউস নিয়ে কথা বলেন, আপনি দেখেন একজন অলিগার্ক বা ব্যবসায়ীর কাছে 14-15টা করে মিডিয়া হাউস। আপনি যখন সমস্যা বলবেন, মূল সমস্যা বলবেন, আপনি দেখবেন যে একজন এমপির কাছে তার একটা চ্যানেল থাকে, তার একটা ব্যাংক থাকে, তার একটা মেডিকেল কলেজ থাকে। তা এখানে কোনোটাই তো জবাবদিহিতা নিশ্চিত হবে না, কারণ সেই তো ল মেকার, রাইট? সো আমার প্রবলেমগুলো কিন্তু এখানে লাইসেন্স পায় তো ওই একই ব্যবসায়ীর 18টা মিডিয়া হাউস। সো ওই 18টা মিডিয়া হাউস যখন যে মানে নিউজ ছাপায়, যার পক্ষ হয়ে ছাপায় তার পক্ষ হয়েই কিন্তু নিউজ যায়। আমি সিম্পল একটা উদাহরণ দিই। এই যে আমি কিন্তু এটা জামাতকে ডিফেন্ড করার জন্য বলছি না, জাস্ট উদাহরণের জন্য বলছি। জামাতের একজন এমপির একটা ভিডিও বিতর্কিত হয়েছে, বিএনপির একজন প্রতিমন্ত্রীর ভিডিও বিতর্কিত হয়েছে। কোনটার প্রচার বেশি হয়েছে? জামাতেরটার হয়েছে, ডেফিনেটলি, রাইট? তাহলে এই সমান কিন্তু জাস্টিস হলো না। এটা আমি জাস্ট আমি এটা উদাহরণ, এটা দিয়ে আমি বিএনপির প্রতিমন্ত্রীর ভিডিওটা আপনাকে একটু বলি। এটি এখন পর্যন্ত মানে প্রমাণিত হচ্ছে না যে এটি কি অরিজিনাল না এআই দিয়ে, কারণ হচ্ছে ভিডিওটা যেভাবে করা, আমি অনেকগুলো ফ্যাক্ট চেকারে এটাকে এআই না এটা আমি দেখেছি। আজকে আসতেছে, নিশ্চয়ই আপনার কথা যুক্তি আছে যে এটা আমি কিন্তু এটা एग्जांपल হিসেবে দেখছি। আমি এই ধরনের নোংরা টপিকে, আমি যেহেতু রাজনীতি করছি, সব টপিকে কথা বলতে হয়, ভেরি আনফরচুনেট। কিন্তু আমি জাস্ট আপনাকে বলছি, এটা আপনাকে একটা एग्जांपल দেখাচ্ছি
যে আপনি যখন সরকারি দলে যাবেন তখন সব সুযোগ সুবিধা ওই লোকগুলোর ওদের আশেপাশে হয়। এই যে আজেশ ভাই বললেন আমেরিকাতে বিচারক লোকজন নিজস্ব দলীয় লোকজন হয়, ওখানে কিন্তু এই স্পয়েল সিস্টেমটা চালু আছে যুক্তরাষ্ট্রে, যে দলীয় লোকজন নিয়োগ পায়। কিন্তু ওই দলীয় লোকজন তো যোগ্য হয়, তারা আগে থেকে জানে যে আমি এই দলটা করব, যোগ্য এবং কালচারালি হ্যাঁ, এবং আমি চেয়ারে বসে চেয়ারের কাজটাই করে। আমি জানি যে আমি এই কাজটা করব, ধরেন আমি পাট শিল্প দেখব বা আমি বন শিল্প দেখব, আমি জানি যে আমি এটা করব। কিন্তু এখন বিএনপি কাদেরকে নিয়োগ দিচ্ছে? সে রাজশাহীর মেয়র, তাকে বসায় দিচ্ছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, 11টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, এটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম 11টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা রাজনীতিবিদ বসিয়েছে। তাহলে এমন কি যে আমি বলছি না যে সব রাজনীতিবিদ অযোগ্য, আবার এটাও বলছি না যে সব আমলা অযোগ্য, কিন্তু আপনারা একটা মানদণ্ড তো তৈরি করতেন, একটা এক্সাম্পল সেট করতেন। এই যে 11টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো উন্নতি হয় নাই, এখান থেকে কোনো বেনিফিট আসে নাই অতীতে, তাহলে আপনারা আমলাদেরকে সরিয়ে নিজেদের বিশ্বস্ত লোক বসালেন। ধরে নিলাম গত 17 বছরে আমলাদের এমন একটা মেরুকরণ হয়েছে যে আপনার বিশ্বস্ত লোক নাই, ফাইন, কিন্তু আপনি তো এটাকে ট্রান্সপারেন্ট করলেন না। আপনি নির্বাচন কমিশনে নিজের লোক বসালেন, আপনি বাংলাদেশ ব্যাংকে এমন একজনকে গভর্নর করলেন, উনি গভর্নর হওয়ার মতো কিনা জানি না। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এমন মানুষদেরকে ডিন করছেন, তারা ডিন হওয়ার মতো। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো সংশ্লিষ্ট জায়গার বিশেষজ্ঞদের কথা। নিশ্চয়ই, মানে আপনি যেটা বলছেন তো সেটা আপনার যা দেখছেন। এই ট্যাগিং এর জিনিসটা এটার আওয়ামী লীগের গত 17 বছরের ফসল, যে তাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হচ্ছে এবং তারা এভাবে কি বলবো, তারা সমাজে টিকে থাকতে তাদের কষ্ট হচ্ছে। এটা কিন্তু তারা যা সমর্থন করেছিল সেটারই কৃতকর্মের ফল। আজ ভাই, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত দিয়ে আপনি দেখেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাতে জায়গা থেকে এই বিচারের মান নিয়ে, স্বচ্ছতা নিয়ে তারা বলেছে যে জুলাইতে যাদের উপরে আক্রমণ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের উপর নিপীড়ন করা হয়েছে, অবশ্যই, এবং যে হত্যা হয়েছে তার বিচার হতে হবে। কিন্তু একই সাথে তারা আশঙ্কা করছেন যেভাবে আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনাল যেগুলো আর কি আদালতে যে বিচার হচ্ছে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা সাক্ষীর জবানবন্দি যেভাবে একই রকম হচ্ছে, এবং তারা বিস্তারিত এটা তুলে ধরছে এবং বারবারই তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এতে করে রাজনৈতিক প্রতিপক্ষ দলকে শুধু নির্মূল বা তাদেরকে শাস্তি করার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে কিনা। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যে যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেগুলোরও যেই বিচারের মান নিয়ে যে প্রশ্ন রয়েছিল, এবং এখনকারও এই একই বিচারের মান নিয়ে তাদের কাছে প্রশ্ন হওয়ার যথেষ্ট তাদের আশঙ্কা রয়েছে এবং তা উদ্বিগ্ন। আপনার কি মনে হয় এতে করে কি আমাদের এই বিবৃতি বা ইন্টারন্যাশনাল যদি এইভাবে একটা ইমেজ দাঁড়ায় এই বিচারের, তাহলে এই জুলাইয়ের আন্দোলনের যে বিচার বা যার জন্য এত তারাও আন্দোলন করছে, আমরা সবাই বলছি বিচার হওয়া উচিত, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, কিন্তু একটা হত্যাকাণ্ডের বিচার, এবং এখানে একটু যোগ করে এখানে বলা হয়েছে যে গণমাধ্যম কর্মীদেরকেও খুনের মামলায় আসামি বা বিনা বিচারে বছরের পর বছর জেলে আটকে রাখা, সব কিছু মিলিয়ে কি নেতিবাচক মানে একটা অবস্থা তৈরি হচ্ছে? ঠিক আছে, আমি বলি, একসময় আমাকে বলা হতো জামাত ইসলামের সমর্থক আমি। আচ্ছা, কারণ এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করছে। আমি বলি এটা একটা আন্ধা কোর্ট। আমি তখন বলেছি, আপনি দেখেন জামাতের যত লোকগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে প্রত্যেকটা লোকের একটা সাক্ষী আছে রেপ কেস। তখন আমি বলতাম সব জামাতের নেতা রেপ করছে, ওর ভিতরে আমার আত্মীয়ও ছিল, ফাঁসি হয়েছে। আমি বিশ্বাস করতে পারবো না এগুলো হয়েছে। কারণ ট্রাইব্যুনাল হচ্ছে শেখ হাসিনার করা, ওখানে অডিও ভিডিও দেখাশোনা, টেলিফোনের ভয়েস, যত প্রকার রাজসাক্ষী, যত প্রকার সাক্ষী অনুমান করা যায় সবটাই ওখানে গ্রহণযোগ্য। সুতরাং একবার ট্রাইব্যুনালে ঢুকলেন আর বেরোতে পারবেন না, আপনাকে আটকানোর সকল রকম যন্ত্র ওখানে তৈরি করা আছে। এমনকি আপনি দেখেন কাদের মোল্লার যে ফাঁসি হলো, কাদের মোল্লার তো যাবজ্জীবন হয়েছিল। শাহবাগ মোড়ে একটা বসানো, গণজাগরণ মঞ্চ বসানো হলো, হ্যাঁ, বসিয়ে দেখেন তাদের খাবার দেওয়া হলো, সব দেওয়া হলো, সাপ্লাই দেওয়া হলো। তখন ওই ট্রাইব্যুনালের আইন বদল করে আপিল করার বিধান চালু করে তাকে ফাঁসি দিয়ে লটকায় দেওয়া হলো। এইটা হলো ট্রাইব্যুনাল। সুতরাং এই ট্রাইব্যুনালে যে বিচারটা, তবে আমি সাংবাদিকদের এক কথা বলি যে আমাদের সাংবাদিক যারা আছে তাদের ভিতরে এই যেটা তাজমা জামিন আগে বলেছে না, আমি কিন্তু নীতিগতভাবে মনে করি যদি কারো রাজনীতি করার ইচ্ছে থাকে রাজনীতিতে চলে যান,
কারণ এদেশ তো ওরকম গঠন তৈরি হয় নাই যে আমাকে বিচারপতি নিয়োগ করলে আমি চেয়ারের মতো করে কথা বলবো, ওই রকম জাতি গঠন করতে পারি নাই। আমি বলবো যে তখন ফ্যাসিস্টের সময় আমাদের সাংবাদিকরা মানে 10 স্টেপ ফরওয়ার্ড চলছে, যেটা সাংবাদিকদের ভূমিকা হওয়া উচিত নয়। আমার কথা এখনও বক্তব্য আমি বরাবরই বলি যে রাজনীতিবিদ যদি হতে চান বাধা নেই, যান, কারণ সমস্ত ঘটনা নেই। আপনি রাজনীতিবিদ হাসিনাকে সবগুলো প্রেস কনফারেন্স খুলে দেখেন, প্রভোগ করা হয়েছে তাকে, এবং সেটা করেছে সাংবাদিকরা। আমার কথা হলো সাংবাদিক ফৌজদারি অপরাধের উপরে ঊর্ধ্বে না। কেউ যদি ফৌজদারি অপরাধ করে তাকে আপনি বিচার করেন, কিন্তু সেটা অবশ্যই সাধারণ কোর্টে করেন, ট্রাইব্যুনালে নয়। ট্রাইব্যুনাল এটা হলো একটা আন্ধা আইন আমি মনে করব। অর্থাৎ ট্রাইব্যুনালে ঢুকলে যে কাউকে ঢুকানো যায়, আমাদের দেশে দুয়ার বলে সেনেন কিনে ধান খেতে বাদে ঢোকা যায়, বেরোতে পারে না মাছ। হ্যাঁ, সুতরাং এইটা তা আমার কথা হলো যারা যে সাংবাদিকদের নাম ট্রাইব্যুনালে এসছে তারা কিন্তু দায়ী, এটা ঠিক। কেউ কেউ আবার দুর্নীতিতে ইনভলভ, হ্যাঁ, তাদের ওই সত্য ওইটাই বিচার করুক, ট্রাইব্যুনালে ঢোকানোর তো অর্থ হলে আমার বক্তব্য। যেমন ধরেন আমি একটু এক্সপিরিয়েন্স বলি, আমি 1980 সালে অবজারভারে ঢুকেছি, তখন কিন্তু হামিদুল্লাহ চৌধুরীকে পেয়েছি। হামিদুল্লাহ চৌধুরী মালিক, সে সারা পৃথিবী জুড়ে স্বাধীনতার বিরুদ্ধে প্লেনে ঘুরে বেড়াইছে, ফরেন মিনিস্টার ছিল পাকিস্তানের। সে 8টা বছর অবজারভারে ছিলাম, একটি নিউজের ব্যাপারে ইন্টারফেয়ার করে নাই। নিউজ সাংবাদিকরা এবং অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল। ওখান থেকে ডেইলি স্টারে গেছি, ডেইলি স্টারে 8 বছর ছিলাম। বিশ্বাস করেন এই 8 বছর লতিফুর রহমান মালিক ছিল, তার চেহারা আমি দেখিনি। হ্যাঁ, ওখানে এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, উনি যা করতেন তাই। ওখান থেকে টেলিগ্রাফ ইনকলাব থেকে বের করেছিল, ইংরেজি পত্রিকা, অল্প দিন চলছে, সে আবার আর একটা উদ্দেশ্যে বের করছিল। যাই হোক, সেই টেলিগ্রাফে তখন এরশাদ সরকার, পরে এরশাদ সরকার ওই টেলিগ্রাফ হাউসটা মোদারেস সেনের পয়সা দিয়ে হয়েছে, ওইটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তখন ওই মৌলানা মান্নানকে খুনি রাজাকার বলে বক্তৃতা আসতো, ওইটা ইনকলাবের ফার্স্ট পেজে 1 পেজ ছাপা হতো, 1 লাইন, আর তার পক্ষে আর একটা সে আনতো, আর 1 লাইন ছাপা হতো। আপনি বলেন এই মালিকগুলো দিতে পারবেন আমাকে? এই জন্য আমি লিখেছি এবং আমি বলি, এখন সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া, মিডিয়ার স্বাধীনতা দেওয়া মানে মালিকদের স্বাধীনতা দেওয়া। মালিক এখন সাংবাদিক নাই। এখন বাংলাদেশে যতই আপনি এখানে কাজ করেন, মালিক যা করবে তাই শুনতে হবে। আমি তো এই কালচারে কিন্তু সাংবাদিকতা আগে সেটা আসলে তো ঘটেছে অনেকগুলো। কিন্তু আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতাম যে ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস ওয়াচ যে আমাদের এই বিচার ব্যবস্থাটাকে বলেন, ইউনিসেফ বলেন, হিউম্যান রাইটস, এরা আবার স্টেটমেন্ট দেওয়ার জন্য বয়ে থাকে, ইস্যু খোঁজে। আপনি দেখেন অনেক ইস্যুতে দিয়ে দেয়। আমার কথা হলো আপনার নিজে চোখ দিয়ে দেখতেছেন, দেখেন এটার যে বিচারটা হচ্ছে, এটা আমি মনে করব যে এই বিশেষ করে যারা পেশাজীবী তাদেরকে আপনি ট্রাইব্যুনাল না দিয়ে সিআরপিসি ইয়েতে। আমি শুধু একটা জায়গায় বলি, আমরা গণমাধ্যমে, আপনি বলছেন যে সবাইকে চেনেন, মনে করেন যাদেরকে হত্যা মামলা আসামি করে যেভাবে রাখা হয়েছে, যেটা ব্যারিস্টার সারা হোসেনও বলেছিল, যেগুলো তো একটা উচ্চ আদালতে টিকবে না। উচ্চ আদালতে টিকবে, কিন্তু তাদের অপরাধ যেটা, সেই অপরাধে কারো দুর্নীতি আছে, সেই দুর্নীতিতে ট্রাইব্যুনালে ঢুকাতে আমি অরিট। আমার কথা হলো সাংবাদিকদের সমন জারি ছাড়া গ্রেপ্তারের বিপক্ষে আমি। আগে কোর্টে যাবে, তার ভিতরে অভিযোগ আসবে, অভিযোগ তদন্ত হবে, প্রমাণিত হলে তাকে সিআরপিসি আছে সেইভাবে তাকে অভিযুক্ত করবে, তার জেল হলে জেল হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, আমার আপত্তি নাই। কিন্তু আপনি গায়ে পড়ে তারে একজনের দিয়ে যে সাংবাদিক ধরে নিয়ে গেলেন, তারপরে তাকে একটা মামলা দিয়ে দিলেন। হ্যাঁ, একজন সাংবাদিককে আপনি ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে ঢুকানোর সাথে সাথে তো সেটাই আমি বলবো যে এখন একটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের ইচ্ছায় নির্ভর করবে। কারণ ট্রাইব্যুনালের যে সাক্ষী প্রমাণ গ্রহণ করা হয়, তাতে করে একটা লোককে ট্রাইব্যুনালে ঢুকলে ট্রাইব্যুনাল থেকে বেরোনোর কোনো শক্তি নাই। বুঝতে পারছি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু বলি, এই যে আপনি নিশ্চয়ই ফারজানা রূপার শাকিল ওনাদের কথা বলছেন, এটা নিয়ে আমি অনেকবার এখানে হয়তো বলা হয় না, আমরা অনেকবার বলেছি যে তাদের বিরুদ্ধে যে স্পেসিফিক অভিযোগ, হ্যাঁ, দুর্নীতির অভিযোগ হোক, যে অভিযোগ হোক, এবং তারা তো আওয়ামী লীগ হাসিনাকে একদম সরাসরি, এখানে তো কোনো মানে দ্বিমত নাই আমাদের। সো ওই পারপাজে তাদেরকে আসলে মামলা দেয়া হোক
তাদের শাস্তি হোক, দুর্নীতি, মানি যাই হোক, লন্ডারিং, হ্যাঁ, যা আছে। যা করা হোক, কিন্তু হত্যা মামলা ডেফিনেটলি এটা হয় কি তাদের অপরাধটাকে উইক করে, আসলেই। ওয়েটটা কমায় দেয়। হ্যাঁ, সো এটা এখন আপনার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই আসলে প্রতিহিংসার উপর আসলে স্থাপিত। যদি কোনোভাবে আওয়ামী লীগ বিতাড়িত না হতো, বেঁচে থাকতো, সেম জিনিসই আওয়ামী লীগ একই উল্টাভাবে হতো, করতো, একই হতো। আরো নৃশংসভাবে করতো। খুবই খারাপ হতো। হ্যাঁ, কারণ ওনাদের 17 বছরের বা বিশেষ করে শেষ 5-7 বছরের যে নৃশংসতা, বিভীষিকাময়, সেটা যদি তারা এভাবে উৎখাত না হতো, তারা আরো খারাপ করতো। আপনার আমার জীবন মানে পুরাই বিনাশ নাই হয়ে যেত। সো হ্যাঁ, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া তাদের আসল অপরাধকে আসলে অনেক হালকা করে। আমি শুধু 2টা নাম বললাম, আমরা নিশ্চয়ই আরো এরকম অনেকগুলা নাম বলতে পারি যাদের নাম পপ আপ হওয়া মাত্র আমাদের স্মৃতিতে অনেক কিছু ভেসে উঠে। হ্যাঁ, তাদের দৌড়াতেই পুরা এই গণমাধ্যম বলেন বা পুরা মিডিয়া জগৎটাই নিয়ন্ত্রিত হতো, এবং আমরা সেটা দেখেছিও 5 আগস্টের আগে সাংবাদিকরা কিভাবে হাসিনার কাছে গিয়ে মানে ধন্না দিয়েছে, বা তার এই নির্বিচারে যে সে মানুষ মারছে, এটা তো আমাদের চোখের সামনে। খুবই দুঃখজনক। এখন ধরেন তাসলিমা জামিন যা বলল, আমি যা বলছি, এখন যদি ট্রাইব্যুনাল মনে করে আমাকে ঢুকাই দিবে, ওনাকে ঢুকাই সম্ভব। ট্রাইব্যুনাল এমন একটা জিনিস, আমাদের ট্রাইব্যুনালের বিপক্ষে বলছি না, আমাদের দুজনকে আসামি করে দিতে পারে। ট্রাইব্যুনালের আইনে ট্রাইব্যুনালে ঠিক আছে, তো শেখ হাসিনাই করছে ওই ট্রাইব্যুনাল। এখন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, 15 আগস্টের পরে মোস্তাক যত লোককে জেলে নিয়েছে তার 80% ছিল 1975 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এখনো সেই আইন বলবৎ। অর্থাৎ একটা লোককে আপনাকে সন্দেহ করবে, ধরে নেবে, ধরে নিলে সরকার না ছাড়লে সে কোর্টেও যেতে পারবে না। অর্থাৎ সবসময় কালো আইন সব সরকার পছন্দ করে। আপনি যেটা বলছিলেন যে তার সময় যে গুম খুন এটা বন্ধ করার বিষয়ে গণমাধ্যমে দেখছি যে ব্যারিস্টার আন্দালুর রহমান পার্থ বলছিলেন যে 5 মাসের সাথে 17 বছরের সরকারকে তুলনা করতে গিয়ে বলেছেন যে আমি তো দেখি এই সরকার অনেক ভালো, কোনো গণমাধ্যম কোনো গুমের ঘটনা ঘটেনি, কোনো ব্যাংক লুটের ঘটনা আসেনি। কোন একটা টক শোতে কোন একজন বলেছিলেন যে গুম করে নাই, কিন্তু গুম অধ্যাদেশকে গুম করে দিয়েছে। হ্যাঁ, আপনি দেখেন ব্যাংক লুট করেনি, মানে ওনারা সবচেয়ে বেশি, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, এবং এই হাসিনার এই সবের গুমের বা তার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এসবের শিকার কিন্তু, রাইট। এবং আমি আজকে এটা অন রেকর্ড এটা আমি বলতে চাই, মায়ের ডাকের যে তুলিয়াপা উনি এখন এমপি, বিশ্বাস করেন ওনার সামনে এই গুম অধ্যাদেশ বাতিল, এটাকে আমি আমার ব্যক্তিগত পরাজয় মনে করি। এটা আমাদের অনেকের ব্যক্তিগত পরাজয়, যে ওনার যে অবদান, ওনার যে আওয়াজ, সে আওয়ামী লীগের সময় আমরা তখন কিন্তু যার যার পেশায়, যার যার আবাসে আরামে ছিলাম, কিন্তু উনি রাজপথে ছিলেন। আজকে ওনার সামনে গুম অধ্যাদেশ বাতিল হওয়া, আমি এটা বললাম তো, এটা আমাদের ব্যক্তিগত পরাজয়। সো এটা এগুলা কিন্তু বিএনপির মানে মাইনাসের খাতায় যোগ হচ্ছে। এটা রেজাল্ট হয়তো সামনে আমরা দেখতে পাবো। 17 বছরের সাথে 5 মাসের তুলনা ডেফিনেটলি যায় না, কিন্তু আপনি যখন সিমটমগুলা তুলনা করবেন তখন কিন্তু দুঃখজনকভাবে 17 বছরের সাথে 5 মাসের অনেক সিমটম মিলে যায়। মনে হয় বিএনপি কেন এটা বাতিল করবে? এটা আসলে মোটা দাগে আমার কাছে মনে হয় ক্ষমতা পোক্ত করার কোন একটা হাতিয়ার আপনি মনে করেন, কিন্তু এখন কি গুম করে পার পাবে সেটাই আমি বলছি। তাহলে কেন বাতিল? এটা আমার কাছে মনে হয় তাদের অপরিপক্কতার। 2001 সালে তারা যখন লাস্ট ক্ষমতায় ছিল ওই টার্মটা, এখন 2026-এ, এখন যে সময় অনেক আগায় গেছে, আমি যেভাবে বলি তখন তাদের অডিয়েন্স যারা ছিল এখন কিন্তু তাদের অডিয়েন্স তারা না। সো তারা যে এই ট্রেডিশনাল রাজনীতি থেকে বের হয়ে আসছে না। আপনি গতকাল, আমি শুধু এটুকু বলি যে গতকাল যে বালুর ট্রাক দিয়ে তারা অবরোধ দিয়েছে হবিগঞ্জে, ওই মামলা করার সময় আমি আপনাদের এখানে আস্তে আস্তে আমি এটার ভিডিও দেখছিলাম, হাসনাত বলছে যে ভাই কি বালুর বাজেট দেয় নাই, খালি ট্রাক কেন রেখেছে? সো এই ধরনের মানুষকে, হ্যাঁ এই ধরনের রাজনীতিবিদদেরকে কিন্তু তাদের এখন মানে মোকাবেলা করতে হবে। তাহলে এখন কোনো কিন্তু কথার রাগঢাক করে কেউ বলবে না। রাজপথে নামতে, আন্দোলন করতে, ঘর থেকে বের হয়ে যেতে 17 মিনিটও হয়তো এখন আর লাগবে না। সো বিএনপিকে এটা বুঝতে হবে যে মানুষের মানে পালসটা কিন্তু বুঝতে হবে। একদিকে কিন্তু জামাত, আমরা উগ্র ডানপন্থী বা ডানপন্থার শাসন আমরা কেউই হয়তো অনেকেই চাই না, আমরা সমর্থন করি না 2000 এরকম একটা যুগে এসে বাংলাদেশের মতো একটা দেশে, কিন্তু
তাদেরকে ঠেকাতে আপনি যদি বারবার বিএনপির এসব এটা চুজ করেন এবং বিএনপি যদি মনে করে যে আমার আর বাংলাদেশের মানুষের কাছে আর কোনো অপশন নাই আমি ছাড়া, এটা তাদের জন্য আত্মঘাতী হবে। ধন্যবাদ। আসবে আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনি তো আরো আবার ভালো ব্যাখ্যা বলতে পারবেন যে কেন আসলে বিএনপি ধরেন এই গুম অধ্যাদেশটা বাতিল করে দিল। এবং আপনি আরেকটু যোগ করিয়ে, গতকালকে আমি একটা খবরের কাগজে দেখলাম যে গুম অধ্যাদেশের যে তদন্ত, যেটা মানবাধিকার কমিশন থেকে করার কথা ছিল, এটা আবার পুলিশের কাছে ফেরত যাচ্ছে। এইটা কেন আপনার কাছে কি মনে হয়, বা পুলিশ কমিশনটা হলো না? আমার বক্তব্য হলো জামাত ইসলামের অনেকগুলো উইকনেস আছে। জামাত ইসলামের ইগো ভেঙে দিতে চাচ্ছে বিএনপি। আমার কথা হলো সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে, আমি যেটা প্রথম বলেছিলাম, সেই জায়গায় জামাত ইসলাম বসুক, বিএনপির সাথে বসুক। এখন সংসদটা একটা হয়েছে, জামাত ইসলাম সংসদীয় কমিটি বিএনপি প্রস্তাব দিয়েছে সংসদে, জামাতের আমি রাজি হয়েছে, রাজি হয়ে বলছে যে ঠিক আছে আপনারা সমান সমান নিয়ে করেন। হ্যাঁ, কিন্তু বিএনপি করার সময় 7-5 রাখছে, এটাই তো স্বাভাবিক, 2/3 মেজরিটি। আর আপনার আছে 80, এনসিপি সহ 70টি আসন, তো এটাই তো হবে। তো আমার কথা হলো সেখানে যায় যদি আপনার এইগুলি আলোচনাগুলি করে, আমার ধারণা বিএনপি অনেক দূর আগে, হয়তো যতদূর প্রত্যাশা তা না, কিন্তু কয়েক ধাপ এগিয়ে যেতে পারবো। এই যে কমিশনগুলি ধরেন 133টা অধ্যাদেশ ছিল, তার ভিতরে তো 97-98টা পাস করে ফেলছে, সবাই একমত হয়ে গেছে, পাস হয়েছে। 16টা টাইম বার্ড হয়েছে। টাইম বার্ড মানে 1 মাসের ভিতরে হওয়ার কথা, নেক্সট হয়তো উঠবে। আর 6টা কিন্তু বাতিল হয়ে গেছে। এই বাতিলের ভিতরে বিচার বিভাগ আছে, মানবাধিকার কমিশন আছে, এরকম 6টা। আমি তো নিজেও ওটার সংস্কার চাইতো। সুতরাং আমার কথা হচ্ছে যে ইগো বাদ দিয়ে আপনারা বসে। শুধু জামাতের সাথে ইগোর কারণেই কি এটা, মানে না, এটা আমার অনুমান। কিন্তু বিএনপি, আমার কাছে আপনার প্রশ্ন হলো, বিএনপি অন্য যেগুলো যেভাবে কণ্ঠভোটে পাশ করে দিল, এইটা পাশ করতে করলো না কেন? আপনার কাছে কি মনে হয়? এখানে লজিকও আছে। আমি কিন্তু বলছি, জানেন 133টা অধ্যাদেশ জারি করেছে। হ্যাঁ, আজকে বলতেই হচ্ছে, প্রেসিডেন্ট চুপ্পু ছিল কিন্তু আমার এলাকার লোক, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, আমি তার সাথে সরাসরি কথা বলছি, সব ডকুমেন্ট আমাকে দেখাইছে। সে বলছে যে অনেক অধ্যাদেশ আমি জানিই না, বলছে। 1, 2 হচ্ছে অধ্যাদেশ জারি করে মিনিস্ট্রির একটা ড্রাফটিং সেল। তা আমি বুঝি আমার আত্মীয় স্বজন আছে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এটা হেড করে একটা, বলেন তারা তো আইনে স্পেশালিস্ট না। আমি হিসাব করে দেখছি প্রতিদিন 4.06টা করে অধ্যাদেশ জারি করতে হয়েছে। সেটা কি ঠিক মতো হয়েছে? এটা তো অবশ্যই আপনার আইন বিশেষজ্ঞদের যাচাই বাছাই করতে হবে। আমার মনে হয় করুক। আমি সেই ক্ষেত্রে বলছি যে কমিশন 6টা যেটা বাতিল হয়ে গেল, এটা তারা বলছে শক্তিশালী করে করা হবে। তো সেটা আগে বলতে পারতো বিএনপি, সরকারের পক্ষে তো বলতে পারতো যে এই ল্যাপস আছে অধ্যাদেশগুলো, এইভাবে করলে শক্তিশালী হবে, তাই না? তাহলে তো এই কনফিউশনটা হয় না। তো এই জন্য আমি বারবার যেটা বলছি যে আপনারা এই যে ধরেন সংস্কার পরিষদ করা আর সংসদীয় কমিটি করা, এটা তো সুপ্রিম কোর্ট তাই বলে দিছে, জুলাই চার্টারও ছেড়ে দিছে। কিন্তু আরেকটা যে বিরোধী পক্ষের তো দাবি হচ্ছে সংবিধানকেই তারা করে না, করতে চায় না। সংবিধান বলছে যে এই সংবিধান 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান, সেই সংবিধান তারা রাখতে চায় না। সেই জায়গায় এখন আর নাই, এটা আগে ছিল, এখন নাই। সুপ্রিম কোর্টের রায়ের পরে সেদিনও ডাক্তার বললো, ওটা বলছে আর কি, যে এই সংবিধান পুনর্লিখন করতে হবে। আরে ভাই, ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির আছে না একটা, আমার সামনে বলছে, বলে কি কয় যে মাদ্রাসায় যে ধর্ষণ হয়, বলাৎকার হয়, এটা হলো শাস্তি দেওয়া, এটা বড় অপরাধ না, 12 ওয়াক্ত নামাজ পড়লেই গুনাহ মাফ। তো এরকম বলা জামাতের ভিতরে এলোপাতা নেই। এই জন্য আপনি ওই রিপোর্টে দেখবেন যে আমি জামাতের কে কি কইছে, আমি ওটা কোট করে নিশ্চয়ই দেখে নিব। তো সুতরাং এই জন্য বলছি যে আমার কথা হচ্ছে, ধরেন সাইডে একজন নেতা একটা লুজ স্টক করতে পারে, হ্যাঁ, ওটা না ধরে। আমার কথা হলো এই সমাধানগুলো তো দরকার। বিএনপি বলতেছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আমার কথা হলো কমিটিতে বসেন, বসে আপনি কমিটিতে রিজাইন করতে পারবেন। কমিটিতে ধরেন 5 জন আর 7 জন, 12 জন আপনি এগুলি বলেন। গুম কমিশন নামই দিবে না বলেই দিয়েছে। না, ওই যে নাম দিবে না, আমার বক্তব্য হলো নাম দিবে,
বসবে, বসার পরে তারা বাইরে এসে বলুক যে জুলাই সনদে এরকম প্রস্তাব দিচ্ছি, তারা মানে না, Right. আমরা তাদের পক্ষে থাকবো। কিন্তু তারা যাবে না, সমান হলে যাবে। সমান হলে কি মারামারি করবেন? ওখানে তো এই ছাত্ররা যেমন মারামারি করবে, ধন্যবাদ। সমান আমি, সমান ভোটে আমার কথা হলো ভোটে পাস হবে কেন? সমান সমান হলে আপনি জিতবেন, আর কম হলে জিতবেন না, এই অ্যাটিটিউডটা তো ঠিক না। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটু শেষ দিকে আসি। সম্প্রতি আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার ভাই তিনি ট্রাইব্যুনালে গিয়েছিলেন। সেখান থেকে আসার পরে একটি গণমাধ্যমের টক শোতে বলেছেন, খুব দ্ব্যর্থহীনভাবে ওনাকে বলতে প্রথম শুনলাম যে উনি কিন্তু আপনাদের এই জুলাই যোদ্ধা আন্দোলনের উনি রাজপথে ছিলেন, শেষ দিকে হলেও আমরা দেখেছি তাকে। তিনি বলেছেন প্রফেসর ইউনূস 26-27 বছর ছেলেমেয়েদেরকে ধ্বংস করে দিয়েছেন, তিনি তাদেরকে ক্ষমতালোভী করেছেন, তাদেরকে দুর্নীতির মধ্যে তাদেরকে নিয়ে এসেছে, এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এরা যে রাজনীতি করছে এই রাজনীতিটা আসলে তারা যে জুলাই আন্দোলনে যেইটা ছিল সেটাকে পুঁজি করে তারা এখন আসলে রাজনীতি মুখে এবং ক্ষমতা লিপ্সু হয়ে উঠেছে, এবং যে ধরনের রাজনীতি করছে এটা কোনোভাবেই কাম্য না, এবং এটা প্রফেসর ইউনূস সাহেবকে উনি সরাসরি দায়ী করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যারা একসাথে ছিল, যারা একসাথে যাদেরকে নিয়ে, ধরুন আমি আশরাফ কায়সার ভাইদের কথা বলছি, যারা রাজপথে ছিল, তারা আজকে ঠিক কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, বা সেই সময় যে সরকারের উপদেষ্টা হওয়াটাও অনেকেই, আজকে মাহমুদুর রহমান সাহেবকেও আমি দেখলাম তিনি বলেছেন যে বিপ্লবীদের এটা বড় একটা বিরাট ভুল ছিল এইখানে যাওয়াটা। আপনি কি মনে করেন তাই? মুখ ফিরায় আমার মনে হয় না উনি নিবেন, কিন্তু ওনার এই ধরনের সমালোচনা খুবই যৌক্তিক আমার কাছে মনে হয়। কিন্তু ওনার মতো এরকম অনেকেই আছেন, এটা আমাদের একটা বিশ্বাস যে ওনারা কখনো তরুণদের থেকে মুখ ফেরায় নেবেন না। এখন দেখেন যে বিপ্লব হওয়ার পর, গণ অভ্যুত্থান সফল করার পর আমরা সবাই সমালোচনা করি যে এই 3 জন ছাত্র কেন সরকারের অংশ হলো, এটা ভুল হয়েছে, হয়তো ভুল হয়েছে, কারো চোখে এটা শুদ্ধ হয়েছে, কিন্তু তার আগে তারা কি করেছে? তার আগে তারা এমন কিছু একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের নেতৃত্বের পর্যায়ে ছিল, নেতৃত্ব দিয়েছে, যেটা বিদ্যমান কোনো রাজনৈতিক দল করে হাসিনাকে ফেলতে পারে নাই বা আওয়ামী লীগকে ফেলতে পারে নাই। সো তারা দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করেছে। দেন তারা এর পরের অধ্যায় কি? এর পরের অধ্যায়ে হয়তো তাদের অনেক ভুল আছে। এই ভুল থাকারও অনেকগুলো কারণ আছে। কারণগুলো আমি এক সাইডে রাখলাম। তাদের কোনো জাতীয় রাজনৈতিক তাদের কোনো অভিজ্ঞতা নাই, কোনো অ্যাক্টরকে তারা চেনে না। বিএনপি সবাইকে চেনে, জামাত অনেককে চেনে, তারা গুপ্ত রাজনীতি করেছে, তারা আওয়ামী লীগকেও চেনে, সবাইকে চেনে। বিএনপি দেশ পরিচালনা করেছে, অন্যতম বড় দল। সো অনেকে অনেক কিছু চেনে। এই ছেলে মেয়েগুলাকে হয়তো কাউকেও চেনে না, এরা কাউকে চেনে না। সো তারা যেটা নিজেরা মনে করেছে ওই সময় 6 আগস্ট যা মনে করেছে হয়েছে, ভুল হয়েছে, শুদ্ধ হয়েছে, গণ। এবং এই ধরনের সমালোচনা আমার কাছে মনে হয়, যেটা বললাম, যৌক্তিক, কিন্তু এটা দিয়েই কনক্লুশনে পৌঁছানো যাবে না। মাত্র গণ অভ্যুত্থানে 2 বছর হয়েছে, রাইট? আপনি যত বলেন না, কোনো জিনিসের ভেতরে থাকলে আপনার ওই সারাউন্ডিং বোঝা যায় না। আপনি যত উপর থেকে যাবেন, দূরে যাবেন, তত জিনিসটা একদম পরিষ্কার হবে। সো আমার কাছে মনে হয় আমরা যত সময় যাচ্ছে, যত দূরে যাচ্ছি, হয়তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে আমরা এক একজন এক এক দিকে ছড়ায় ছিটায় আছি, কিন্তু ভবিষ্যৎ হয়তো আমাদেরকে যত দূরে যাবে, যত সময় গড়াবে, দেখা যাবে যে আমরা আরো সংগঠিত হচ্ছি। আমরা বলতে জুলাইয়ের সব শক্তিগুলা, সেখানে যে শুধু তরুণ বা বয়সের ভিত্তিতে না, যারা এই বাংলাদেশের রাষ্ট্র সংস্কার চায়, একটা গুণগত পরিবর্তন চায়, গণতান্ত্রিক পরিবর্তন চায়, যেটা আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যেতে পারি না। যে সংবিধানের কথা যেই বলেছে, আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করি। এই সংবিধান আওয়ামী লীগ তার নিজ দলকে মাথায় রেখে তৈরি করেছে, এবং বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন দেশে, বিভিন্ন উন্নত দেশে তাদের গণতান্ত্রিক রূপান্তরের জন্য তারা বারবার সংবিধানে হাত দিয়েছে। আর আমাদের দেশে বারবার সংবিধানে হাত দেওয়া হয়েছে দলীয় কারণে, দলীয় স্বার্থে। তাহলে এতগুলো মানুষের জীবনের পর কেন এটাতে হাত দেওয়া যাবে না? প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা কমে, সেটা তো শুধু তারেক রহমান সাহেবের কমবে না, পরবর্তীতে যে আসবে তারই কমবে। তাহলে বাংলাদেশের মানুষ কেন এরকম একজন জবাবদিহিতাপূর্ণ একটা সরকার চাইবে না? সো এরকম আরও অনেকগুলা আমি বলতে পারি এই সংবিধানের দুর্বলতা নিয়ে। সো সমালোচনাগুলোকে আমরা স্বাগত জানাই, যে কোনো ধরনের সমালোচনা। ভুল হয়েছে, পারি নাই, ব্যর্থ হয়েছি, এই ধ্বংস করে দিয়েছে, ক্ষমতা লোভী, সব ঠিক আছে, কিন্তু এটাই শেষ না। এটা হচ্ছে বড় কথা, কারণ বাংলাদেশের একজন নতুন অভিভাবক লাগবেই।
এটার কোনো বিকল্প আসলে আর নাই। একজন নতুন অভিভাবক লাগবে এবং ক্ষমতা লোভী এক জিনিস, হ্যাঁ, শর্টকাটে ক্ষমতায় যাওয়া। হয়তো এনসিপির এই পর্যায়ে জোট করে খুব শর্টকাটে ক্ষমতায় যাওয়া হয়তো উচিত হয় নাই, আমি নিজেও এটার পক্ষে ছিলাম না এবং আমার নিজেরও একটা স্ট্যান্ড ছিল। কিন্তু আলটিমেটলি আপনাকে স্টেট পাওয়ারে যেতে হবে আপনি যদি পরিবর্তন চান। আপনি অ্যাক্টিভিজম করে, আপনি টক শো করে, আপনি আরেকজনের সমালোচনা করে আপনি কখনোই বদলাতে পারবো না। সো ক্ষমতা টার্গেট করা ইজ নট এ ব্যাড থিং। ক্ষমতায় যেতে চাওয়া এটা খারাপ জিনিস না, এটাকে আমরা এভাবে নেগেটিভভাবে দেখার কোনো কারণ নাই। আপনি রাজনীতি করেন, আপনাকে অবশ্যই 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এটার একটা ধারণা আপনার থাকতে হবে, থাকা উচিত। আপনি যদি ওইখানে ল মেকার হতে না পারেন, আপনি যদি ইফেক্টিভ জায়গায় যেতে না পারেন, তাহলে আপনার দোষ ধরে সমালোচনা করে তো আর আপনার দেশের কিচ্ছু হবে না। সো এই ধরনের আশরাফ ভাইয়ের মতো যারা আমাদের সমালোচনা করে, যারা তরুণদের সমালোচনা করে, ভুল করে, মোস্ট ওয়েলকাম। আমি এগুলোকে, কিন্তু এটাই কনক্লুশন না। কিন্তু কোনটা নন নেগোসিয়েবল সেটা হচ্ছে দুর্নীতি। ভুল এক জিনিস, তার স্ট্র্যাটেজিতে ভুল হয়েছিল, তার উপদেষ্টা হওয়া ঠিক হয় না এক জিনিস, কিন্তু কেউ যদি দুর্নীতি করে, অনিয়ম করে, সেটার উপর আর কোনো কথা নাই। কিন্তু সেটার যদি না করে, আপনার যদি কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না থাকে, দুঃশাসনের, অনিয়মের, কোনো ধরনের ভায়োলেন্সের কোনো যদি আপনার প্রমাণ না থাকে, তাহলে আমার কাছে মনে হয় এটা মাত্র 2 বছর গেছে, এটা লম্বা সময় আছে। এবং এদের পুরো বর্গটা, এই পুরো জুলাইয়ের বর্গটা এবং যে নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, এদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত সামনের পথ পাড়ি দেওয়ার জন্য। আজ ভাই আবার ঘুরে ফিরে এএফপি ইন্টারন্যাশনাল গণমাধ্যম, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যিনি 5ই আগস্টে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এবং শুধু পালিয়ে যাননি, তিনি তার আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন, কিন্তু অসংখ্য দেশের নেতাকর্মীকে তিনি, তাদের কি হবে তাদের রেখে চলে গেছেন। তিনি কালকে আবার একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি 3টি পরিণতির কথা জেনেই তিনি দেশে আসবেন। কিন্তু তারপরও বলছে পরিণতি কি, তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে মেরে ফেলা হতে পারে, তার বিরুদ্ধে অনেক ধরনের তার উপর অন্যায় অত্যাচার হতে পারে। কিন্তু বলেছেন যাদেরকে তিনি রেখে গিয়েছেন, আমরা বলছি পালিয়ে গেছেন, সেই নেতাকর্মীদের বিপদের পাশে এসে তিনি দাঁড়াতে চান। তিনি বলছেন, আজ ভাই আপনাকে ছোট্ট করে জানতে চাই, আসলে তিনি আসবেন, আপনার মনে হয় কি এই আওয়াজটা কেন দিচ্ছেন? না, এটা অনেক বড় আলোচনা, আমি সংক্ষেপে বলি। জি, আপনি কি এই যে কোনো একটা যত স্টেটমেন্ট দিছে, কোনো সময় তার ভয়েস শুনছেন? কোনো সময় রিপোর্টারকে উপস্থিত দেখেছেন? না, সব ইমেইলে দেওয়া সাক্ষাৎকার। ইমেইলে দেয়, সাক্ষাৎকারও দিছে, শুনি। একমাত্র পৃথিবীতে বড় একটা দেশ ভারত, যেখানে গদি মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, অর্থাৎ ওখানে পশ্চিমা দেশে কিন্তু আপনার লবিস্ট পাওয়া যায়, তাই না? এখন এগুলো যে মাঠ গরম রাখার জন্য যে ছাড়ছে না তেমন না, হতে পারে তো এটা ইন্ডিয়ার মোদি সরকারই এগুলো করাচ্ছে, এক হতে পারে। এএফপির মতো প্রতিষ্ঠান কি এটা করবে? এএফপি রয়টারও দিছে, রয়টার ওখানে এএফপি তো ডাইরেক্ট দেয় না, এএফপি তো ওখানের আপনার ভারতের যে আছে সে গদি মিডিয়ার হতে পারে, দিয়ে দিছে। তারপরেও আমি বলবো শেখ হাসিনা আসা উচিত এই কারণে, যদি তার রাজনীতি ঠিক রাখতে চায়, কারণ তাকে মরতে হবে, নাহলে ধরা দিতে হবে, তাছাড়া তারা আওয়ামী লীগ বাঁচবে না। 1, 2 হচ্ছে, আপনি বলেন শেখ হাসিনা তো ওখানে অতিথি, ভারতে আমাদের এখান থেকে পালিয়ে গেছে, ওখানে অতিথি, কারণ সবগুলো পার্টি মিলে তাকে আশ্রয় দিয়েছে। আপনি বলেন তো শেখ হাসিনা যে আছে ভারতে, একটি তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমন যে নেতাকর্মী আছে, কারোর সাথে একটা ছবি দেখেছেন? কারোর সাথে একটা কথা বলা দেখেছেন? তো আমি তো মনে করি এটা হলো জাস্ট পলিটিক্যাল গদি মিডিয়া, ভারতের এটা, ভারত আমাদের এই দেশটাকে অস্থির করার জন্য একটা প্রভোগ করতেছে, যেমন পুশিন করতেছে। পুশিন, আপনি বলেন বাংলা ভাষী যত মুসলমানদের সব পুশিন করতেছে, ওখানে তো প্রায় 1-150 নেতাই আছে আওয়ামী লীগের, ওরা বাংলাভাষী, অধিকাংশ বাংলাভাষী মুসলমান না, একটা পুশিন করছে? একটাও করে নাই। তাহলে তার মানে তারা অতিথি হিসেবে ওখানে আছে। এবং ভারত চায় যে 28টে প্রদেশ আছে, আর
8টা কেন্দ্রশাসিত সরকার আছে। ভারত চায় বাংলাদেশে একটা কেন্দ্রীয় শাসিত সরকার প্রতিষ্ঠিত হোক, এই কারণে তারা এছাড়া অনেক কথা আছে। তারা না যে রংপুর বিভাগ দখল করতে চায়, কিনে নিতে চায়, না হলে আর্মিতে নানান কথা আছে, এগুলো নাই বে চললাম। আমার কথা হলো শেখ হাসিনা, হ্যাঁ ভারত চাচ্ছে হয়তো সরকারের সাথে, সরকারকে বাগে নিতে চায়, সরকার তো ছুটে যায়, চীনের দিকে যায়, আমেরিকার দিকে যায় বাগে, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত সরকারের মতো একটা সরকার এখানে চায়। মানে দিল্লি শাসিত, দিল্লির অনুগত, দিল্লির অনুগত সরকার। তারা তো জনগণ টু জনগণ সম্পর্ক আমি ছোটবেলার থেকে দেখি না। তাজুবা, আপনার কি মনে হয়? আইজ ভাই বললো যে হাসিনার রাজনীতি ঠিক রাখার জন্য হলে তাকে আমার মনে হয় না হাসিনার কোনো রাজনীতি আর আছে, এবং এগুলা সবই তার মিথ্যা কথা, এবং একটা জাস্ট দলীয় নেতা কর্মীদেরকে সবাইকেই সে ডিজোন করে ডিচ করে চলে গেছে, এবং পুরা দল তাসের ঘরের মতো আসলে ভেঙে গেছে। এত বড়, এত ঐতিহ্য এই একটা দলের, যে একজন মানুষ নাই এই দলের হাল ধরবে, মানে এতটা অপকর্ম বা এতটা দুঃশাসন সে করে গেছে। এবং এক কথাই আমি বলি, আমার কাছে মনে হয় না যে সে কখনো ফিরবে। হ্যাঁ, এটা আমার একদম ব্যক্তিগত। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে পালাবে না বলে চলে গেছে, আর আসবে বললে আসবে না। এটা আমার একদম ব্যক্তিগত মত। 15 আগস্টে পরিবর্তন হয়েছে, তার ফ্যামিলি হত্যা হয়ে গেছে, সে জার্মান থেকে ভারতে এসে কত বছর ছিল আপনি বলেন। এবারের আন্দোলনে সে চলে গেছে। 1/11-এর সময় বেগম খালেদা জিয়া রয়ে গেছে, শেষ পর্যন্ত মারা গেছে, শেখ হাসিনা ঠিকই চলে গেছিল। সুতরাং তার মতো যেরকম আওয়াজ দিচ্ছে, এটা গদি মিডিয়া ছাড়া এরকম আওয়াজ তার অত সাহস নাই। যাই হোক, আমরা তারপরও দেখি শেষ পর্যন্ত আরো কি হয়, রোমাঞ্চিত হয় কিভাবে আমাদের রাজনীতির পট পরিবর্তন হতে থাকে। আমরা নিশ্চয়ই তারপর একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমাদের 71 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আমাদের অজস্র প্রাণের বলিদান হয়েছে, অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে, অনেক মানুষের যেই রাজপথে ঝাঁঝালো মিছিল করেছে, সবারই একটি স্বপ্ন ছিল সুন্দর বাংলাদেশ। আমরা সেই সুন্দর বাংলাদেশের অপেক্ষায় থাকলাম, আর আজকে এইখানেই শেষ করছি আমাদের আজকে অনুষ্ঠানটা। দর্শক থাকুন আমাদের সাথে, আগামী অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের বলার বলা অনুষ্ঠান।